হ্যালো স্টুডেন্ট, ক্লাস 12 ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি বোর্ড সেমিস্টার 3। তো সেমিস্টার 3-তে যে প্রোসগুলো আছে তার মধ্যে একটা স্ট্রং রুট আছে, সেটা এপিজে আব্দুল কালামের লেখা। এপিজে আব্দুল কালাম সম্বন্ধে আগে একটু বলে নিতেই হয়, কারণ তিনি একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন। শুধু বিজ্ঞানী নয়, তিনি ভারতের প্রেসিডেন্টও হয়েছিলেন, আর রাষ্ট্রপতি হয়েছিলেন, আর তার এরোস্পেস মানে বিশ্বের মহাকাশের তার ইঞ্জিনিয়ার। তিনি একজন মহাকাশের সম্বন্ধীয় তিনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন, পায়োনিয়ার ইঞ্জিনিয়ার, মানে একজন খুব বড় ধরনের ইঞ্জিনিয়ার ছিলেন। আচ্ছা, এপিজে আব্দুল কালামের পুরো নামটা হচ্ছে আবুল পাকির, ভালো করে শোনো, আবুল পাকির জৈনুল আবদিন আব্দুল কালাম। দেখো বইয়ের ওপরে লিখে দিয়েছি আমি, আবুল পাকির জৈনুল আবদিন আব্দুল কালাম, এপিজে আব্দুল কালাম, সংক্ষেপে আছে এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালাম ছিলেন একজন এরোস্পেসের খুব বড় ধরনের ইঞ্জিনিয়ার, পায়োনিয়ার অফ এরোস্পেস ইঞ্জিনিয়ার। তিনি প্রেসিডেন্ট ছিলেন ভারতের 2002 সাল থেকে 2007 সাল পর্যন্ত। আর তিনি যে সমস্ত গ্রন্থগুলো লিখে গেছেন তার মধ্যে এই যে স্ট্রং রুট, এই স্ট্রং রুটের মূল গ্রন্থটা হচ্ছে উইংস অফ ফায়ার। উইংস অফ ফায়ার থেকে লিখে গেছেন। আর এই গল্পটা হলো একটা অটোবায়োগ্রাফি, মানে তার নিজের জীবন বৃত্তান্তটাই লিখেছেন। বায়োগ্রাফি মানে অন্য কারুর জীবনী লেখা, অটোবায়োগ্রাফি মানে নিজের জীবন বৃত্তান্তই লেখা। এবারে আবুল ফকির জেলাউদ্দিন আব্দুল কালাম, এপিজে আব্দুল কালাম যখন রামেশ্বরে ছিলেন তখন তিনি তার পিতার শিক্ষা পেয়েছিলেন। মানে বাবার থেকে অনেক জ্ঞান লাভ করেছিলেন। তার মাধ্যমে তিনি দৃঢ় মূল্যবোধ আর জ্ঞান অর্জন করে আত্মবিশ্বাস তিনি ফিরে পেয়েছিলেন, এবং যে কোনো পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য তিনি দৃঢ় সংকল্প হয়েছিলেন। এটা হচ্ছে এপিজে আব্দুল কালামের চরিত্র। তো আব্দুল কালাম সম্বন্ধে বলে দিলাম, তিনি ছিলেন ভারতের রাষ্ট্রপতি 2002 থেকে 2007 সাল পর্যন্ত। আর তিনি একজন বিখ্যাত এরোস্পেস ইঞ্জিনিয়ার ছিলেন এবং বিজ্ঞানী ছিলেন, সায়েন্টিস্ট ছিলেন। এবার আমি পড়ছি স্ট্রং রুটটা, মন দিয়ে শোনো। I was born into a middle class Tamil family in the island town of Rameswaram in the Eastwell Madras state. মানে আমি জন্ম নিয়েছিলাম একটা মধ্যবিত্ত তামিল পরিবারে, যেটা ছিল রামেশ্বরম নামে একটা দ্বীপ শহর, ইন দ্য ইস্টওয়েল মাদ্রাস স্টেট, যেটা পূর্ববর্তী মাদ্রাস স্টেটে ছিল। তাহলে রামেশ্বরমটা এখন তামিলনাড়ুর অন্তর্গত হয়ে গেছে। তাহলে এটা কি হলো? আই ওয়াজ বর্ন মানে কে বলছে? এপিজে আব্দুল কালাম নিজের সম্বন্ধে বলছে যে তিনি একটা মধ্যবিত্ত তামিল পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। কোথায় জন্মগ্রহণ করেছিলেন? না, রামেশ্বরের একটা আইল্যান্ড টাউনে, আর সেটা পূর্ববর্তী মাদ্রাস স্টেটে ছিল। মাই ফাদার জৈনুল আবদিন হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। আমার বাবা জৈনুল আবদিনের না তো কোনো ফর্মাল এডুকেশন মানে প্রথাগত কোনো শিক্ষা, প্রচলিত প্রথাগত কোনো শিক্ষা, নর মাচ ওয়েলথ, এবং কোনো সম্পত্তিও ছিল না। মানে তারা খুব সাধারণ মধ্যবিত্ত ছিল, তিনি খুব মধ্যবিত্ত ছিলেন। এবং তার বাবার কি না, জৈনুল আবদিনের না তো প্রথাগত শিক্ষা ছিল, না তো সম্পত্তি ছিল। ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজ, এই সমস্ত অসুবিধা থাকা সত্ত্বেও হি পসেসড গ্রেট ইনেট উইজডম, তাহলে সহজাত জ্ঞান, তার মধ্যে প্রচুর পরিমাণে সহজাত জ্ঞান তিনি লাভ করেছিলেন। অ্যান্ড ট্রু জেনারেসিটি অফ স্পিরিট, এবং প্রকৃত উদারতা, আত্মার প্রকৃত উদারতা আর সহজাত জ্ঞানের অধিকারী তিনি ছিলেন। কে ছিলেন? তার বাবা। তারপরে কি হচ্ছে? হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার এসিয়াম্মা, তার মা এসিয়াম্মা ছিলেন তার একজন আদর্শ জীবনসঙ্গিনী। মানে তার বাবার একজন আদর্শ জীবনসঙ্গিনী কে ছিলেন? তার মা, স্বভাবতই।
তার মায়ের নাম ছিল আসিয়াম্মা। আই ডু নট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল she fed every day, but I am quite certain that far more outsider ate with us than all the members of our own family put together. তাহলে প্রথম প্যারাগ্রাফে দেখো কি বলছে, আই ডু নট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল, আমার সঠিক সংখ্যাটা কতজন লোক সি ফেড এভরিডে, প্রতিদিন তিনি মানে তার মা প্রতিদিন কতজন লোককে খাওয়াতেন সেটা তার কিন্তু মনে নেই, সে মনে করতে পারছে না, মানে অনেক লোকই খেত। বাট আই এম কোয়াইট সার্টেন, কিন্তু আমি এটা নিশ্চিত ছিলাম, দ্যাট ফার মোর আউটসাইডার এট, অনেক বহিরাগত খেয়ে যেত, উইথ আস আমাদের সঙ্গে, দেন অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার, মানে আমার পরিবারের সমস্ত সদস্যদের একসাথে জড়ো করলেও যা হয় তার থেকেও বেশি সংখ্যক বহিরাগত আমার মায়ের হাতে খাবার খেয়ে যেত, তিনি খাওয়াতেন প্রতিদিন। এটা হলো ফার্স্ট প্যারাগ্রাফ। তাহলে বোঝা গেল ফার্স্ট প্যারাগ্রাফটা। এবার সেকেন্ড প্যারাগ্রাফে আসছি। সেকেন্ড প্যারাগ্রাফে কি বলছে দেখো, মাই পেরেন্টস ওয়ার ওয়ার্ডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, আমার বাবা মা একজন আদর্শ দম্পতি হিসাবে সুপরিচিত ছিলেন, মানে সম্মান করতো সবাই, আদর্শ একজন দম্পতি হিসাবে সবাই তাকে সম্মান করতো, মানে সুপরিচিত ছিলেন, জনপ্রিয় হয়ে উঠেছিলেন। মাই মাদার্স লিনেজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড, আমার মায়ের পূর্বপুরুষরা অনেক বেশি বিখ্যাত ছিলেন, কিসের, ওয়ান হপার ফোর বিয়ার্স হ্যাভিং বিন বেস্টোড দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ, মানে আমার মায়ের যে পূর্বপুরুষ তারা অনেক বেশি বিখ্যাত ছিলেন এবং তাদের মধ্যে থেকে একজন এই বাহাদুর উপাধিটা ব্রিটিশদের থেকে পেয়েছিল। তাহলে তাদের মধ্যে থেকে একজন বাহাদুর উপাধি বলে বাহাদুর উপাধিতে ভূষিত হয়েছিল। আই ওয়াজ, এবার থার্ড প্যারাগ্রাফে আসছি, আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, অনেকজন সন্তান সন্ততির মধ্যে আমি ছিলাম একজন, এ শর্ট বয় উইথ র্যাদার আনডিস্টিংগুইশড লুকস, মানে সাধারণ দেখতে একটা ছোটোখাটো ছেলে, মানে অনেকজন সন্তানের মধ্যে আমি ছিলাম একজন ছোটোখাটো ছেলে সাধারণ দেখতে, বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম পেরেন্টস, মানে লম্বা এবং সুদর্শন আমার বাবা মায়ের যে অনেক সন্তান ছিল তার মধ্যে আমি একজন ছোটোখাটো এবং সাধারণ দেখতে একজন সন্তান ছিলাম। উই লিভড ইন আওয়ার এনসেস্ট্রাল হাউস, আমরা আমাদের পূর্বপুরুষের বাড়িতে থাকতাম, হুইচ ওয়াজ বিল্ড ইন দ্য মিডিল অফ 19th সেঞ্চুরি, যেটা ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি এই বাড়িটা তৈরি হয়েছিল। ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাকা হাউস, এটা ছিল খুবই সুন্দর একটা পাকা বাড়ি, বড় পাকা বাড়ি, মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, যেটা লাইমস্টোন দিয়ে, চুন এবং ব্রিক ইট দিয়ে তৈরি হয়েছিল, অন দ্য মস্ক রোড ইন রামেশ্বরম, রামেশ্বরমের মস্ক রোডে আমরা একটা সুন্দর পাকা বড় পাকা বাড়িতে থাকতাম, যেটা চুন এবং ইট দিয়ে তৈরি হয়েছিল। ঠিক আছে, তারপর দেখো, মাই অস্টিয়ার ফাদার, মানে আমার সংযমী বাবা, মাই অস্টিয়ার ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিস, মানে আমার সংযমী বাবা ইউজ টু অ্যাভয়েড, সমস্ত কিছু এড়িয়ে চলতেন, অ্যাভয়েড করতেন, অল ইনএসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিস, সমস্ত রকম অপ্রয়োজনীয় আরাম এবং জাঁকজমকপ্রিয়তা এগুলোকে একদমই পছন্দ করতেন না, জাঁকজমক এবং আরাম, অপ্রয়োজনীয় আরামগুলোকে তিনি এড়িয়ে চলতেন। তাহলে আমার সংযমী বাবা সমস্ত অপ্রয়োজনীয় আরাম এবং জাঁকজমককে এড়িয়ে চলতেন। হাউএভার all necessities were provided for, যাই হোক, all necessities were provided for in terms of food, medicine or clothing. However, all necessities were provided for in terms of food, medicine and or clothing. যাই হোক, সমস্ত প্রয়োজনীয় জিনিস যেরকম খাবার, ওষুধ এবং জামা কাপড় এগুলো কিন্তু আমাদেরকে সব দেওয়া হতো, মানে বাবা দিতেন আর কি। ইনফ্যাক্ট, বাস্তবিক পক্ষে, আই উড সে মাইন
was a very secure childhood materially and emotionally. আবেগের দিক থেকে এবং অর্থের দিক থেকে আমি আমি বলতে পারি, বাস্তবিক পক্ষে আমি বলতে পারি যে আমার শৈশবকাল খুবই নিরাপদ ছিল। মানে আবেগের দিক থেকে এবং পার্থিব সম্পত্তির দিক থেকে আমার শৈশবকাল খুবই নিরাপদ ছিল। তারপর 4th প্যারাগ্রাফে আসছি। আই নর্মালি এট উইথ মাই মাদার। আমি সাধারণভাবে আমি আমার মায়ের সঙ্গেই মায়ের কাছেই খেতাম। সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, রান্নাঘরের মেঝেতে বসে আমি মায়ের কাছে খেতাম, মায়ের সঙ্গে খেতাম। শি উড প্লেস এ ব্যানানা লিভ বিফোর মি, তিনি আমার সামনে একটা কলা পাতা বিছিয়ে দিতেন। অন হুইচ শি দেন ল্যাডল রাইস, তিনি হাতায় করে ভাত দিয়ে দিতেন, ভাত ঢেলে দিতেন। অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার, এবং সুগন্ধি সম্বার ডাল। এ ভ্যারাইটি অফ শার্প হোমমেড পিকল, মানে নানা রকমের ঝাঁঝালো গন্ধযুক্ত, সুন্দর গন্ধযুক্ত, ঝাঁঝালো গন্ধযুক্ত বাড়িতে বানানো আচার। অ্যান্ড এ ডোলাপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, এবং একটা তাজা নারকোলের ডোলাপ, মানে দলা পাকানো একটা তাজা নারকোলের চাটনি তিনি দিতেন। তাহলে তিনি কি দিতেন? তাহলে শি উড প্লেস এ ব্যানানা লিভ বিফোর মি, তিনি আমার সামনে একটা কলা পাতা বিছিয়ে দিতেন। অন হুইচ শি দেন ল্যাডেল রাইস, যার উপর তিনি ভাত ঢেলে দিতেন। অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার, মানে সুগন্ধযুক্ত সম্বার ডাল। অ্যান্ড ভ্যারাইটি অফ শার্প হোমমেড পিকল, আর নানা রকমের আচার। হোমমেড পিকল মানে বাড়িতে বানানো আচার। আর ডলাপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, আর নারকোলের একদম তাজা নারকোলের বানানো একটা চাটনির দলা পাকানো একটা চাটনি দিয়ে দিতেন। 5th প্যারাগ্রাফে আসছি। The Shiva temple which made Rameswaram so famous to pilgrims was about 10 minutes walk from our house. ওই যে শিব মন্দির, এই শিব মন্দিরটা রামেশ্বরমকে যেটা বিখ্যাত করে দিয়েছে, বিখ্যাত উইচ মেড রামেশ্বরম সো ফেমাস, যে শিব মন্দিরটা রামেশ্বরমকে বিখ্যাত করেছে তীর্থযাত্রীদের কাছে, ওয়াজ অ্যাবাউট 10 মিনিটস ওয়াক ফ্রম আওয়ার হাউস, এটা আমাদের বাড়ি থেকে 10 মিনিটের রাস্তা ছিল। তার মানে ওই শিব মন্দিরটা যেটা রামেশ্বরম মন্দিরকে বিখ্যাত করেছে, রামেশ্বরমের তীর্থযাত্রীদের যে রামেশ্বরম, সেই রামেশ্বরমকে বিখ্যাত করেছে, সেটা আমাদের বাড়ি থেকে 10 মিনিটের হেঁটে যাওয়া 10 মিনিটের রাস্তা ছিল। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, আমাদের লোকালিটিটা মূলত ছিল মুসলিম অধ্যুষিত, মানে মুসলমানরাই বেশি থাকতো। বাট দেয়ার ওয়ার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, কিন্তু সেখানে বেশ কিছু হিন্দু পরিবারও থাকতো। লিভিং অ্যামিক্যাবলি উইথ দেয়ার মুসলিম নেবার্স। তাহলে লট অফ হিন্দু ফ্যামিলিজ মানে অনেকগুলো হিন্দু পরিবারও থাকতো, যারা লিভিং অ্যামিক্যাবলি মানে শান্তভাবে, খুব শান্তির সঙ্গে এই মুসলিম প্রতিবেশীদের সঙ্গে মিলিয়ে ঝুলিয়ে থাকতো। তাহলে কি হলো, আমার অঞ্চলটা ছিল প্রধানত মুসলিমদের বসবাসকারী জায়গা, কিন্তু সেখানে অনেক হিন্দু পরিবারও থাকতো, যারা শান্তিপূর্ণভাবে মুসলিম প্রতিবেশীদের সঙ্গে সহবাস একসঙ্গে থাকতো। There was a very old mosque in our locality where my father would take me for evening prayer. সেখানে একটা খুব পুরনো একটা মসজিদ ছিল, যে আমাদের লোকালিটিতে একটা পুরনো মসজিদ ছিল, যেখানে আমার বাবা would take me for evening prayers, প্রতিদিন সন্ধেবেলায় প্রার্থনা করার জন্য ওই মসজিদে প্রতিদিন নিয়ে যেতেন, ওই পুরনো মসজিদে নিয়ে যেতেন আমার বাবা। তাহলে আমার বাবা প্রতিদিন সন্ধ্যেবেলা পুরনো মসজিদে প্রার্থনা করার জন্য আমাদের এলাকায় যে পুরনো মসজিদটা ছিল সেখানে নিয়ে যেতেন। I had not the faintest idea of the meaning of the Arabic prayer chanted, মানে আরবিক ভাষায় যে প্রার্থনাটা উচ্চারিত হতো সেটার সম্বন্ধে আমার বিন্দুমাত্র ধারণা ছিল না, মানে তিনি কিছু বুঝতে পারতেন। বাট I was totally convinced, কিন্তু এটা আমি বুঝতে পেরেছিলাম। নেক্সট পেজে, but it was totally convinced that I reached God, যে আমি ভগবানের কাছে পৌঁছে যেতে পারতাম, ভগবানের কাছে আমার প্রার্থনাটা পৌঁছে দিতে পারতাম।
হোয়েন মাই ফাদার কেম আউট অফ মস্ক, যখন মসজিদ থেকে আমার বাবা বেরিয়ে আসতেন, আফটার দ্য প্রেয়ার, প্রার্থনার পরে, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স উড বি সিটিং আউটসাইড, বিভিন্ন ধর্মের লোকেরা বাইরে বসে থাকতো, ওয়েটিং ফর হিম, এবং তার জন্য অপেক্ষা করতো। তাহলে কি হলো? হোয়েন মাই ফাদার কেম আউট অফ মস্ক, যখন আমার বাবা মসজিদ থেকে বেরিয়ে আসতেন, তখন আফটার প্রেয়ার মানে প্রার্থনার পরে, তখন লোকেরা, ডিফারেন্ট ধর্মের লোকেরা সেখানে বসে থাকতো, বাইরে বসে থাকতো এবং তার জন্য অপেক্ষা করতো। মেনি অফ দেম অফার্ড বাউলস অফ ওয়াটার টু মাই ফাদার, অনেক, তাদের মধ্যে অনেকেই অফার করতো মানে দিত আমার বাবাকে বাটি ভর্তি জল, বাউলস অফ ওয়াটার, হু উড ডিপ হিজ ফোর ফিঙ্গার টিপস ইন দেম, যারা তার মধ্যে আঙুল ডুবিয়ে রাখতো, আঙুলের ডগাটা ডুবিয়ে রাখতো, অ্যান্ড সে এ প্রেয়ার, এবং প্রার্থনা করতো। তাহলে তারা কি বুঝতো না, এইটাই বুঝতে পারতো যে তার বাবা যখন মসজিদ থেকে বেরিয়ে আসছে, তখন নিশ্চয়ই ঈশ্বরের আশীর্বাদ ধন্য কোনো কিছু তিনি পেয়েছেন, যেটা তাদের এই বাটি ভর্তি জলে যদি আঙুল ডুবিয়ে তিনি যদি কোনো প্রার্থনা করেন, তাহলে তাদের ভালো ফল হবে। এটা ভেবেই মেনি অফ দেম অফার্ড বাউলস অফ ওয়াটার টু মাই ফাদার, আমার বাবাকে বাটি ভর্তি জল দিতেন, হু উড ডিপ ইন্টু হিজ ফিঙ্গার টিপস, যেখানে সে আঙুল ডুবিয়ে, আঙুলের ডগাটা ডুবিয়ে দিতেন তার মধ্যে, আর সে প্রেয়ার এবং প্রার্থনা করতেন। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস, এই জলটা তখন বাড়িতে নিয়ে যাওয়া হতো মানে পঙ্গু লোকেদের জন্য, যারা প্রতিবন্ধী লোকেদের জন্য এই জলটা বাড়িতে নিয়ে যাওয়া হতো। আই অলসো রিমেম্বার পিপল ভিজিটিং আওয়ার হোম টু অফার থ্যাঙ্কস আফটার বিইং কিওর, আমার এটাও মনে আছে যে মানুষেরা ধন্যবাদ জানাতে আসতো আমাদের বাড়িতে আফটার বিইং কিওর, ভালো হয়ে যাওয়ার পর, মানে ভালো হয়ে যাওয়ার পর আমার এটা মনে আছে যে তারা ভালো হয়ে যাওয়ার পর আমার বাবাকে ধন্যবাদ জানাবার জন্য তারা বাড়িতে আসতো। ফাদার অলওয়েজ মাইল্ড, বাবা সবসময় কি করতেন, হাসতেন, অ্যান্ড আস্ক দেম, এবং তাদের বলতেন টু থ্যাঙ্ক আল্লাহ মোর মার্সিফুল, এবং ওই করুণাময় আল্লাহকে তারা যেন ধন্যবাদ জানায়। এবার প্যারাগ্রাফ নাম্বার 6, দ্য হাই প্রাইস্ট অফ রামেশ্বরম, দ্য হাই প্রিস্ট দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, রামেশ্বরম মন্দিরের যে সবচেয়ে প্রধান পুরোহিত ছিলেন, তার নাম ছিল পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী। এই নামটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে, এটা পরীক্ষা আসতে পারে। ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড টু মাই ফাদার, আমার বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এই পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী, যিনি ছিলেন রামেশ্বর মন্দিরের প্রধান পুরোহিত। ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড ইজ অফ টু মেন ইজ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স, মানে আমার যত স্মৃতি চারণ করি, যত স্মৃতির কথা মনে পড়ে, তার মধ্যে একটা জ্বলন্ত স্মৃতি আছে, মানে একটা খুব মনে পড়ে, খুব বেশি একটা স্মৃতির কথা মনে পড়ে, অফ মাই আর্লি চাইল্ডহুড, আমার শৈশবের প্রথম দিকে, ইজ অফ টু ম্যান, দুটো লোকের সম্বন্ধে, যারা ট্র্যাডিশনাল অ্যাটায়ার পরেছিল, যারা ঐতিহ্যবাহী জামা কাপড় পোশাক পরিচ্ছদ পরেছিল, অ্যান্ড ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স, এবং তারা আধ্যাত্মিক আলোচনায় করছিলেন। তাহলে কি হলো, তা আমার যে সমস্ত মেমোরিগুলো আছে, সেই মেমোরির মধ্যে মানে যেগুলো তিনি স্মরণ করতে পারছেন, সেই স্মরণ শৈশবের বাল্যকালের কথা, তার মধ্যে একটা তার শৈশবের একদম প্রথম দিকের কথা একটা মনে পড়ে, যে দুজন লোক ঐতিহ্যবাহী ড্রেসের জামা কাপড় পরে তারা আধ্যাত্মিক আলোচনায় ব্যস্ত ছিলেন। হোয়েন আই ওয়াজ ওল্ড এনাফ টু আস্ক কোয়েশ্চেন, হোয়েন আই ওয়াজ ওল্ড এনাফ টু আস্ক কোয়েশ্চেন, যখন আমি যথেষ্ট বড় হয়ে গেলাম, টু আস্ক কোয়েশ্চেন মানে প্রশ্ন জিজ্ঞাসা করার মতো বড় হয়ে গেলাম, আই আস্ক মাই ফাদার অ্যাবাউট দ্য রিলেভেন্স অফ প্রেয়ার, তখন আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম কি না, প্রার্থনা করার প্রাসঙ্গিকতা সম্বন্ধে, প্রার্থনা করার প্রয়োজনীয়তা সম্বন্ধে আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম, যখন আমি যথেষ্ট বড় হয়ে গেলাম। মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং মিস্টিরিয়াস অ্যাবাউট প্রেয়ার, সেখানে কোনো রহস্যময়, প্রার্থনাতে কোনো রহস্যময় কোনো কিছুই নেই। আমার বাবা বললেন যে প্রার্থনাতে রহস্যময় কোনো কিছুই নেই। রাদার প্রেয়ার মেড পসিবল এ কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল, কিন্তু এটা এই প্রার্থনাটা কি করে,
এটা সম্ভব হয়, প্রার্থনাটা সম্ভব করে কিভাবে, কি সম্ভব করে না আত্মার সমন্বয়, মানুষের যে আত্মার, এই আত্মার সমন্বয় সাধন করতে এই প্রার্থনা সম্ভব হয়। তাহলে এটা কি হলো, মানুষের মধ্যে যে আত্মার সমন্বয় ঘটাতে পারে একমাত্র প্রার্থনা। হোয়েন ইউ প্রে, যখন তুমি প্রার্থনা করো, হি সেড, তিনি বললেন যে যখন তুমি প্রার্থনা করো, ইউ ট্রানসেন্ড ইউর বডি, তোমার দেহ থেকে তুমি বেরিয়ে আসছো কিভাবে, বিকাম এ পার্ট অফ কসমোস, একটা মহাবিশ্বের অংশ হয়ে দাঁড়াচ্ছ, হুইচ নোস নো ডিভিশন অফ ওয়েলথ, এজ, কাস্ট অর ক্রিড, যার মধ্যে কোনো তফাৎ থাকে না, সম্পত্তি, বয়স, ধর্ম, জাতি বা ধর্মের কোনো তফাৎ থাকে না। তাহলে কি হচ্ছে, তুমি যখন প্রার্থনা করছো তখন তোমার দেহ থেকে এক জায়গায় তুমি পৌঁছে যাচ্ছ, তুমি তখন কি করছো না মহাবিশ্বের একটা, বিশ্বব্রহ্মাণ্ডের একটা অংশ হয়ে যাচ্ছ। সেখানে না থাকে কোনো সম্পত্তি, না থাকে কোনো বয়সের ব্যাপার, না থাকে কোনো জাতিভেদ, না থাকে কোনো ধর্মীয় গোড়ামি, কোনো কিছুই থাকে না, তার কোনো কোনো ডিভিশন করে না, কোনো পার্থক্য করে না। তারপর প্যারাগ্রাফ 7, my family could convey my father could convey complex spiritual concept in my simple down to earth Tamil, আমার বাবা খুব সহজে স্পিরিচুয়াল কনসেপ্ট মানে আধ্যাত্মিক আলোচনাগুলো, খুব জটিল আধ্যাত্মিক বিষয়গুলো ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল ভাষায় খুব সাধারণভাবে বোঝাতে পারতেন। আমার বাবা আধ্যাত্মিক যে বিষয়, সেই বিষয়গুলো খুব জটিল আধ্যাত্মিক বিষয়গুলো খুব সাধারণ তামিল ভাষায় বুঝিয়ে দিতে পারতেন। হি ওয়ান্স টোল্ড মি, তিনি একবার বলেছিলেন, ইন হিজ ওন টাইম, ইন হিজ ওন প্লেস, ইন হোয়াট হি রিয়েলি ইজ অ্যান্ড ইন স্টেজ হি ইজ রিচড, মানে নিজের সময়, নিজের জায়গায়, ইন হোয়াট ইজ রিয়েলি ইজ, সে নিজে কি, অ্যান্ড হোয়াট ইজ দ্য স্টেজ হি রিচ, সে কোন স্টেজে, কোন জায়গায় পৌঁছেছে, গুড অর ব্যাড, ভালো কি খারাপ। এভরি হিউম্যান বিইং ইজ এ স্পেসিফিক এলিমেন্ট উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিইং, মানে স্বর্গীয় সত্তার, প্রত্যেকটা মানুষই হলো স্বর্গীয় সত্তার একটা বিশেষ অংশ বা বিশেষ অঙ্গ। তাহলে সে ভালো, তাহলে কি হলো, তার ভালো সময়, তার নিজের সময়, তার নিজের জায়গায়, তাহলে হোয়াট ইজ রিয়েলি, সে প্রকৃতপক্ষে কি, সে তার ভালো না খারাপ সে জায়গায় পৌঁছেছে, তার সব কিছুই তার দেখা যাচ্ছে কি না স্বর্গীয় সত্তার সে একটা বিশেষ অংশ হিসাবে সে কিন্তু পেয়ে যায়, প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে। সো হোয়াই হি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিস, তাহলে কঠিন অবস্থার জন্য সে ভয় পাবে কেন? হোয়াই হি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিস, সাফারিংস অ্যান্ড প্রবলেমস, কষ্ট আর সমস্যা আর কঠিন অবস্থায় যে ভয় পাবে কেন? হোয়েন ট্রাভেলস কাম, যখন সমস্যা আসবে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রিলেভেন্স অফ ইউর সাফারিংস, যখন কোনো সমস্যা আসবে তখন তুমি তোমার কষ্টের প্রাসঙ্গিকতা সম্বন্ধে বোঝার চেষ্টা করো, মানে কষ্টের কারণটা বোঝার চেষ্টা করো। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, মানে প্রতিকূলতা সবসময় দেয় কি অপরচুনিটিস টু ইন্ট্রোস্পেকশন, নিজের অন্তর্দশাকে উপলব্ধি করার সুযোগ করে দেয়, মানে নিজের মনের মধ্যে যে দশা চলছে, যেটা যে নিজের যে ক্ষমতা, এই অন্তর্দশা, সেই অন্তর্দশাটাকে, অনুভূতিটাকে জাগিয়ে তোলে, তার মধ্যে এই প্রতিকূলতা সেটাকে জাগিয়ে তোলে। এই পর্যন্ত আমি পড়ালাম, ফার্স্ট পার্টে এইটুকুই থাক, সেকেন্ড পার্টে আমি এরপরে পড়াচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। তোমরা এটা মন দিয়ে প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ো, বোঝো, কোনো অসুবিধা হলে কমেন্ট করো, আমি বুঝিয়ে দেবো। আর ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো।